Hi everyone, welcome to our YouTube channel GI Studies for Government Jobs. তোমাদের যে প্রিভিয়াস ইয়ার WBP এর ম্যাথ এবং জিআই ক্লাস হচ্ছিল সেটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো তারপর থেকে আজকে আমাদের থেকে শুরু হবে সামনে কেপি কনস্টেবলকে টার্গেট করে ম্যাথ এবং রিজনিং এর প্র্যাকটিস সেট, যেখানে আমরা 10টি করে ম্যাথ এবং 10টি করে রিজনিং নিয়ে আলোচনা করব। তো এর আগে যারা প্রিভিয়াস ইয়ার ম্যাথ এবং রিজনিং ক্লাসগুলো দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিংক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমিতে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্স তার লিংক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। ওকে, তো কেপি কে টার্গেট করে বা কেপি কনস্টেবলকে টার্গেট করে যে ম্যাথ এবং রিজনিং দুটোরই প্র্যাকটিস সেট থাকছে, যেখানে 10টা ম্যাথ এবং 10টা রিজনিং নিয়ে আমাদের আলোচনা করব। তো সেইগুলো তোমরা কন্টিনিউ করবে, ফার্স্টে পজ করে নিজে অ্যান্সার করবে, করার পর দেখবে কিভাবে করবো সেটা। মোটামুটি ভাবে স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়েছে, এর থেকে কঠিন খুব বেশি আসে না। ঠিক আছে, তো দেখো প্রথম অঙ্ক কি রয়েছে, যে যদি 15টি কমলা লেবুর ক্রয় মূল্য 20টি কমলা লেবুর বিক্রয় মূল্যের সমান হয়, তাহলে ক্ষতির শতাংশ কত? অপশন আছে 40%, 30%, 75% এবং 25%। তোমরা অ্যান্সার করার চেষ্টা করো যে কিভাবে এবং কত দ্রুত এটাকে করতে পারছো। ঠিক এখানে কি বলেছে, যে 15টি কমলা লেবুর ক্রয় মূল্য 20টি কমলা লেবুর বিক্রয় মূল্যের সমান। তো এগুলো আমরা করবো কি করে? এগুলো খুব সহজেই আমরা করতে পারবো, কিন্তু এগুলোতে কি হয়, মিস কনসেপশন বা বলতে পারো একটা ধারণা আমাদের তৈরি হয়ে যায়, যেখানে আমরা ভুল করে দিয়ে আসি, ভুল করে। ঠিক আছে, ভুল সাধারণত ভুল করেই হয় যদিও। তো এখানে কি করবো, আমরা যে ধরে নেবো যে প্রত্যেকটা কমলা লেবুর দাম হচ্ছে 1 টাকা করে। তাহলে 15টি কমলা লেবুর দাম কত? 15টি লেবুর দাম, এগুলো আমি লিখছি তোমাদের বোঝানোর জন্য, পরীক্ষার হলে এসব লেখার কিছু প্রয়োজন নেই। 15টি কমলা লেবুর দাম বা অ্যাকচুয়ালি যেটাকে আমরা ক্রয় মূল্য বলি, সিপি কস্ট প্রাইস, যেটা হচ্ছে 15 টাকা, 1 টাকা করে পিস হলে। সেই হিসাবে 20টি লেবুর দাম কত হবে? 20টি লেবুর সিপি কত হবে? 20 টাকা, তাই না? এবার বলছে 20টি কমলা লেবুর বিক্রয় মূল্যের সমান 15টি লেবুর ক্রয় মূল্য। তাহলে 15টি লেবু কিনছে কত টাকায়? 15 টাকায়। সেটাই হচ্ছে 20টি লেবুর বিক্রয় মূল্য। কত? 15 টাকা। তাহলে কিনেছিল ক টাকায়? দেখো 20 টাকা, এটা হচ্ছে সেলিং প্রাইস। তাহলে 20 টাকায় যে 20টা লেবু কিনেছে, কিন্তু সে বিক্রি করছে 15 টাকাতে, তাহলে তার লোকসান হচ্ছে তো, বা ক্ষতি হচ্ছে। সেই ক্ষতিটা কত? ক্ষতি হচ্ছে 20 মাইনাস 15 সমান 5 টাকা। এবার এই ক্ষতি এবং লাভ এর যে শতকরা হার আমরা বার করি, যেটা এখানে চাই সব ক্ষেত্রেই, তো সেটা আমরা বার করি ক্রয় মূল্যের উপর। ঠিক আছে, অর্থাৎ পার্সেন্টেজ অফ লস সমান লস বাই সিপি ইন্টু 100, এটা হয়। তাহলে এখানে লস কত টাকা হয়েছে? 5 টাকা। সিপি কত? 20 টাকা ইন্টু 100, তাহলে হচ্ছে কত? 25%। তাহলে ক্ষতির শতকরা হার কত? 25%। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট একটা রিজনিং বা জিআই, যে একটি মেয়ের ছবির দিকে নির্দেশ করে মীরা বলল, ইনি হলেন আমার মেয়ের একমাত্র মেয়ের মেয়ে। সম্পর্কে মীরা ওই মেয়েটির কে হয়? মীরা বলছে মীরার মা, ইনি হলেন আমার মায়ের মানে মীরার মায়ের একমাত্র মেয়ে। মীরার মায়ের একমাত্র মেয়ে কে? আমার মায়ের একমাত্র ছেলে কে? আমি। তাহলে মীরার মায়ের একমাত্র মেয়ে হচ্ছে মীরা, তার মেয়ে সেই মেয়েটি। তা সেই মেয়েটি সম্পর্কে মীরা ওই মেয়েটির কে হয়? তাহলে মেয়েটির সম্পর্কে মীরা কে হচ্ছে? মীরা দেখো মাই হচ্ছে। অপশন এ তে আসছে, সি তে আসছে সঠিক অ্যান্সার, যে মীরা হচ্ছে সম্পর্কে ওই মেয়েটির মা। অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট আবার একটি অঙ্ক, যে 25 নম্বরের একটি পরীক্ষায় 3জন ছাত্রের পাওয়া নম্বরের গড় হলো 18। 2জন নতুন ছাত্র পরীক্ষাটি দেয়। নতুন ছাত্রদের মধ্যে একজন দ্বারা প্রাপ্ত সর্বনিম্ন নাম্বারটি কত হতে পারে যদি সে অপর নতুন ছাত্রটির থেকে কম নম্বর পেয়ে থাকে, এবং 5জন ছাত্রের প্রাপ্ত গড়ের নম্বর বেড়ে গিয়ে 20 হয়ে যায়। তাহলে এখানে 3জন প্রথমে পরীক্ষা দিয়েছিল, যাদের এভারেজ ছিল 18। এবার নতুন 2জন পরীক্ষা দিয়েছে, তাদের মধ্যে একজন বেশি পেয়েছে এবং একজন কম পেয়েছে। কম যেজন পেয়েছে সে কত পেয়েছে সেটা আমাকে বার করতে হবে, এবং তাদের সবগুলো যখন 5 জনের হিসাবে আমি করছি, তখন তাদের এভারেজ হয়ে যাচ্ছে 20। তাহলে প্রথম 3জনের ক্ষেত্রে কত টোটাল পাচ্ছে? 3জনের গড় ছিল 18 করে, তার 3 18 54, তাহলে প্রথম 3জনে পেয়েছে টোটাল 54।
এবার শেষে যখন 5 জনের হিসাব হয়েছে তখন তাদের গড় হয়ে গেছে 20, তাহলে তখন তাদের টোটাল কত পাচ্ছে? 5 × 20, মানে 5 জন টোটাল মার্কস পেয়েছে 100। ঠিক, তাহলে এখানে দেখো 3 জনের টোটাল মার্কস হচ্ছে 20 আর 5 জনের টোটাল মার্কস হচ্ছে 100, তাহলে বাকি যে দুজন এখানে বাড়লো সেই দুজনের টোটাল মার্কস কত হবে? 100 - 54, 100 - 54 মানে 46 নাম্বার। এবার পরীক্ষাটা হয়েছিল কততে? পরীক্ষাটা হয়েছিল 25-এ, তাহলে ম্যাক্সিমাম কত পেতে পারে কেউ? 25ই পেতে পারে। তাহলে এক্ষেত্রে যে দ্বিতীয় জন পেয়েছিল, ধরে নাও এই যে নতুন ছাত্র থেকে কম পেয়েছিল বলছে, এই যে সেকেন্ডে যে পেয়েছে সে ম্যাক্সিমাম কত? 25ই পেতে পারে। তাহলে তার নাম্বারটা যদি সে 25 ম্যাক্সিমাম পেয়ে থাকে তাহলে তাকে বাদ দিয়ে দাও, এবং বাদ দিলে আমি যেটা পাচ্ছি 21। এইটা হচ্ছে সেই ছাত্রটি যে নতুন দুজন ছাত্রের মধ্যে কম নম্বর পেয়েছিল। অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। ওকে, সর্বনিম্নটি কত হতে পারে বলেছে, ঠিক আছে। এখানে এক্সাক্ট বাই অন্য কিছু হতে পারে, কিন্তু সর্বনিম্ন যদি হয়ে থাকে তাহলে সেটা 21ই হতে পারে সর্বনিম্ন, তার বেশি নয়। কারণ অন্যজন 25-এর থেকে বেশি দেখো পেতে পারে না, তাই না? কারণ টোটাল মার্কস ছিল 25। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো। অনেকে আবার কনফিউশন থাকতে পারে যে 23 কেন হবে না, 22 কেন হবে না, কারণ এখানে সর্বনিম্ন নাম্বার বলেছে, অর্থাৎ ম্যাক্সিমাম কত কম পেতে পারে, অর্থাৎ 21-এর থেকে কম সে পেতে পারে না। 21-এর থেকে বেশি সে পেতে পারে, ঠিক, কিন্তু 21-এর থেকে কম পেতে পারে না। নেক্সট, 6 জন মেয়ে একে অপরের মুখোমুখি একটি বৃত্তে বসে আছেন। হিনা মাহাকের ডান দিকে বসে আছেন, ইলা হিনার ডান দিকে, সীমা মাহাকের বাঁ দিকে, রানী প্রিয়া আর সীমার মাঝখানে বসে আছে। প্রিয়া কোথায় বসে আছে? তা 6 জন বলেছে, তা 6 জনের জন্য আমি একটা 6 দিকওয়ালা শীট তৈরি করে নিই। হয়ে গেছে। এবার প্রথম থেকে যেটা বলছে যে হিনা মাহাকের ডান দিকে বসেছে, তাহলে মাহাক যদি এখানে বসেছে, হিনা বসেছে তার ডান দিকে। ইলা হিনার ডান দিকে বসেছে, তাহলে ইলা বসেছে হিনার ডান দিকে, মানে এখানে। সীমা মাহাকের বাঁ দিকে আছে, তাহলে সীমা আছে মাহাকের বাঁ দিকে। রানী বসেছে প্রিয়া আর সীমার মাঝামাঝি, তাহলে সীমা তো এখানে বসেছে আর প্রিয়ার মাঝে, তাহলে অবশ্যই প্রিয়াকে এখানে বসতে হবে, আর রানী বসেছে এখানে। হয়ে গেল আমাদের কমপ্লিট গঠন। এবার বলতে হবে, দেখতে হবে যে প্রিয়া কোথায় বসে আছে। এখানে 4টে সম্পর্ক দিয়েছে, যে সীমা আর প্রিয়া দেখো কোথায় বসে আছে, ইলা আর রানীর মাঝখানে। তাহলে ইলা আর রানীর মাঝে কোথায় রয়েছে? অপশন ডি তে রয়েছে, ইলা এবং রানীর মাঝখানে। অপশন ডি তে চলে আসছে সঠিক উত্তর, বাকিগুলো দেখো মিলবে না। ওকে, নেক্সট, এ একা একটি কাজ 3 দিনে সম্পূর্ণ করতে পারে, বি একা ওই একই কাজ 7 দিনে সম্পূর্ণ করতে পারে। যদি এ ও বি একসাথে 2 দিন কাজ করে তাহলে কাজের কত অংশ বাকি থাকবে? কি বলছে এখানে? একটা কাজ আছে, যে কাজটা এ একা যদি করে 3 দিনে কমপ্লিট করতে পারে, 3 দিন। আর বি সেই কাজটি একা যদি করে তাহলে 7 দিনে কমপ্লিট করতে পারে। এবার এ আর বি দুজন একসাথে কত করবে? তাহলে প্রথমে আমাকে মোট কাজ করতে হবে না, তাই 3 আর 7 লসাগু করবে, যেটা পাবে 21। ধরে নেবে যে 21 ইউনিট, এটাই হচ্ছে মোট কাজ। তাহলে এ প্রতিদিন কত করছে? 3 দিনে করছে 21 ইউনিট, তাহলে একদিনে করছে 7 ইউনিট। আর বি 7 দিনে করছে 21 ইউনিট, মানে একদিনে করছে 3 ইউনিট। এটা 1 ডে ওয়ার্ক, একদিনে করছে। তাহলে এ প্লাস বি একদিনে কত করছে? এ করছে 7 ইউনিট, বি করছে 3 ইউনিট, তাহলে করছে 10 ইউনিট। এবার বলছে তারা একসাথে কদিন করছে? 2 দিন, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে দাও। তাহলে 2 দিনে কত করছে? 20 ইউনিট। 2 দিনে সে যদি 20 ইউনিট করে দেয়, মোট কাজ কত আছে? 21। তাহলে বাকি কত থাকছে? বাকি থাকছে 21 - 20 সমান 1 ইউনিট। কিন্তু আমার অ্যান্সারে কি আছে? অংশ হিসাবে আছে, তাই না? এখানে তো আর 1 ইউনিট হিসাবে দেয়নি, অংশ হিসাবে। তাহলে অংশ বার করতে হবে, কত ইউনিটের মধ্যে কত ইউনিট বাকি আছে। তাহলে মোট কাজ হচ্ছে দেখো 21 ইউনিট, তার মধ্যে আছে 1 ইউনিট বাকি। তাহলে এটাই হচ্ছে ভগ্নাংশ। যদি এটাকে কাটাকাটি যেত, কাটাকাটি করতাম, এখানে কাটাকাটি যাবে না, তাহলে এটাই চলে আসবে অ্যান্সার, যেটা হচ্ছে 21 1/121 অংশ, যেটা রয়েছে অপশন ডি তে সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিত ক্রমের প্রশ্ন চিহ্নটি প্রতিস্থাপন করতে পারবে যে অক্ষরটি তা নির্ধারণ করুন। কি আছে? আর ডাব্লিউ বি জি এল ড্যাশ, তারপরে কি আসবে বার করতে বলেছে। অপশন দিয়ে দিয়েছে ইউ এস সি অ্যান্ড কিউ। কিভাবে করবো? এখানে আর এর পরে এসছে ডাব্লিউ, না? তো এটা দেখে নিই একটু। আর এস
TUVW। দেখো এখানে 4টে বাদ দিয়ে 5 নাম্বারে এসেছে। ডাব্লিউ থেকে বি কি সেইভাবেই এসছে, দেখো WXYZ, তারপর আবার শুরু হবে AB। তাহলে দেখো এখানেও 4টে গ্যাপ। তাহলে আমি বুঝে যাচ্ছি না রিলেশনটা, বি এর সাথে জি এরও ঠিক তাই। দেখো BCDEFG, দেখো এখানেও 4টে গ্যাপ দিয়েছে। তাহলে 4টে করে গ্যাপ, তাহলে এল এর পর 4 নাম্বার 4টে গ্যাপ দিয়ে 5 নাম্বার এটা চলে আসবে। LMNOP নিয়ে আসবে কিউ, 4টে বাদ যাবে, নিয়ে হবে কিউ। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নেহাত 30% ছাড়ে 1300 টাকা দিয়ে একটি বই কেনেন ও 30% লাভে বিক্রি করে দেয়। সে কত টাকা উপার্জন করেছিল? দেখো এখানে জাস্ট আমাকে একটু কনফিউশন করার জন্য এইটা দিয়েছে 30% ছাড়ে। অ্যাকচুয়ালি সিপি দেখো এটাই হচ্ছে ওর, ও তো কিনেছে 1300 টাকাতেই না, তাহলে 30% ছাড়ে কিনেছে না 50% ছাড়ে কিনেছে সেটা আমার ম্যাটার করছে না, এবং 30% লাভে সেটা গেছে বিক্রি করে দিচ্ছে। তাহলে 1300 টাকাতে কিনেছে, কিনে 30% লাভ করছে, তাহলে লাভ কত? তাহলে 1300 ইন্টু 30/100। ঠিক আছে, তাহলে 0,0,0,0 কাটলো, 3×13 = 39, তাহলে 390 টাকা। তাহলে সে কত টাকা ইনকাম করছে? 390 টাকা। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। ওকে, যে 30% যেটা লাভ হলো, এখানে যেটা দিয়েছে সেটা দেখো শুধুমাত্র আমাদেরকে কনফিউশন বা আমাদেরকে একটু দ্বিধাগ্রস্ত করার জন্য, বাদবাকি আর কিছু নেই। এখানে 1300 টাকায় জিনিসটা কিনেছে, তারপর সে 30% লাভ করেছে, তাহলে সে লাভ করেছে কত টাকা? 390 টাকা। সিম্পল অঙ্ক, অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একজন জামাতা মনে রেখেছেন যে তার শাশুড়ি মায়ের জন্মদিন 20 আগস্টের আগে পড়ে। অন্যদিকে তার স্ত্রী মনে রেখেছেন যে তিনি অবশ্যই 18 আগস্টের পরে কিন্তু 22 আগস্টের আগে কোনো একটি দিন তার মায়ের জন্মদিন পালন করেছেন। তারা দুজনেই ঠিক হলে কোন তারিখে সেই ব্যক্তিটির শাশুড়ি মায়ের জন্মদিন পড়ছে? ভালো করে একবার পড়ে নাও, যে একজন জামাতা মনে রেখেছেন যে তার শাশুড়ি মায়ের জন্মদিন 20 আগস্টের আগে পড়ে, কোন এক সময়, অর্থাৎ 20 আগস্টের আগে বা পরে। 20 আগস্ট নয়, সেটা হচ্ছে শিওর, এর আগে 21-22 হতে পারে বা 18-19 হতে পারে। অন্যদিকে স্ত্রী মনে রেখেছেন যে তিনি অবশ্যই 18 আগস্টের পরে কিন্তু 22 আগস্টের আগে। তাহলে 18 আগস্টের পরে কি কি ডেট আসছে? 19 এখানে একটা আসছে, 21 একটা আসছে, আর 22 তো আগে বলেছে, তাহলে 22ও হবে না, 18 হবে না। তার ডেট দুটো থাকছে, একটা হচ্ছে 19 আর একটা হচ্ছে 21, এই দুটোতে হতে পারে। তার দুজনে যদি ঠিক হয় তাহলে কোন তারিখে সেই ব্যক্তিটির শাশুড়ি মায়ের জন্মদিন পড়েছে? দেখো এখানে কোনটা রয়েছে, 21 আগস্ট, 19 আগস্ট, 18 আগস্ট নাকি 20 আগস্ট? দেখো এখান থেকে যে দুটো ডেট আমরা পাচ্ছি সেটা হচ্ছে 19 আর 21, দুটোই হতে পারে এখানে যেটা রয়েছে। তো তো সেই হিসাবে দেখো অ্যান্সার আমাদের কি হচ্ছে, এখানে যেগুলো রয়েছে তার মধ্যে 21 আগস্ট হতে পারে, আবার 19 আগস্ট হতে পারে। তো যতদূর মনে হচ্ছে এখানে এই শব্দটা থাকবে না, আগে শব্দটা থাকবে না। তাহলে দেখো একটা আমি পার্টিকুলার আনসার পাবো, এখানে দুটো আগে পরের মধ্যে যে কোনো একটা। যে 20 আগস্টের পরে যদি হয় তাহলে 21টা হয়ে যাবে অ্যান্সার, আর 20 আগস্টের আগে যদি হয় তাহলে 19টা হয়ে যাবে অ্যান্সার। এবার এখানে কোনটা ছিল কোনটা নেই বুঝতে পারা যাচ্ছে না, সেটা হতে পারে টাইপিং মিস্টেক, যতদূর সম্ভব পরেটা ছিল আগেটা ছিল না। ওকে, তো কি হচ্ছে যে এখানে তাহলে এখানে যে হিসাবটা রয়েছে বা শর্তটা রয়েছে সেই হিসাবে 19 আনসার আসতে পারে, 21 আনসার আসতে পারে। একটু কনফিউজিং, ঠিক আমি দেখে নেই, প্র্যাকটিস সেট নেওয়ার সময় দেখা উচিত ছিল। যেটা হচ্ছে এটা হয়তো আগেটা ছিল না, পরে থাকবে, এবং পরে থাকলে আমি 21টা আনসার পাবো, আগে থাকলে আমি 19টা আনসার পাবো। ঠিক আছে, বুঝতে তো আমরা পেরেছো আশা করছি। নেক্সট কি আছে, একটা সিম্পল সরল আছে, কিন্তু এই সরলগুলোকে দেখে আমরা করতে চাই না, যেমন করতে থাকি সেরকম ভাবে। এখানে বিয়োগ যেহেতু আছে সবকে আমি একসাথে করতে পারবো না, নর্মালি আমরা করব যেটা হচ্ছে 392 থেকে আমি কি করব 39.2 বিয়োগ করব ফার্স্ট, এখানে দশমিক দিয়ে শূন্য বসিয়ে নেব। বিয়োগ করলে 2 8 এ 10, হাতে থাকছে 1, 10 আর 2 12, 2 1 4, এখানে থাকছে 5, 352.8। এটা থেকে বাদ যাবে 3.92, এখানে আবার একটা শূন্য বসিয়ে নেব, বিয়োগ। দেখো একটু টাইম চলে যায় এটাতে, কিন্তু সহজ থাকে এগুলো, এইভাবে করবে। 8 এ 10, হাতে থাকছে 1, 10 8 এ 18, থাকছে 1 4, 8 এ 48, 8 এ 12, এখানে 48, 348.88। এখান থেকে আবার আসছে 0.392 বিয়োগ, শূন্য বসিয়ে দেবে এখানে একটা, তাহলে এখানে 8 8 এ 18, থাকছে 4
এখান থেকে পাচ্ছি 4, এখান থেকে 843, তাহলে 348.488 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। ওকে, এইভাবে স্টেপ যোগ থাকলে আমরা এক লাইনে করে দিতে পারি, দশমিক গুলোকে একই রেখে। যদি এটাই থাকতো যোগ এরকম, তাহলে কি করতাম, তাহলে এখানে 392 বসাতাম, তারপর আছে 39.2 দশমিক দিয়ে 0, তারপর আছে 3.92, তাহলে এই দুটোতে 0, তারপর আছে 0.392, তাহলে আবার এই তিনটেতে 0 নিয়ে বসিয়ে আমি যোগ করে নিতাম। ঠিক, এবার আমি পরপর যোগ বসিয়ে দিতাম, তাহলে আমার আনসার পেয়ে যেতাম। কিন্তু বিয়োগটা তো আমি এরকম ভাবে একসাথে করতে পারি না, তো স্টেপ বাই স্টেপ একটা একটা করে করতে হবে, একটু সময় যাবে কিন্তু অবশ্যই সহজ। নেক্সট রয়েছে একটি জিআই। দেখো, প্রদত্ত বিকল্পগুলি থেকে নিম্নলিখিত ক্রমের প্রশ্নচিহ্নটি প্রতিস্থাপন করতে পারবে যে সংখ্যাটি তা নির্ধারণ করুন। 26, 34, 41, 46, 56, তারপর এটা কি আসবে? ওকে, প্রথমে রয়েছে 26, তারপরে রয়েছে 34, এদের মধ্যে গ্যাপ কত? 4 আর 4 8 গ্যাপ। তারপরে রয়েছে 34, তারপরে রয়েছে 41, এদের মধ্যে গ্যাপ কত? 6 আর 7। তারপরে রয়েছে 41, নেক্সট রয়েছে 46, এদের মধ্যে গ্যাপ কত? 5। দেখো, আমি যদি প্রথমে মনে করতাম যে প্রথমে 8 গ্যাপ রয়েছে, তারপর 7 গ্যাপ, তাহলে 6 আসবে পরে, কিন্তু এখানে চলে এলো 5, তাহলে এই সিকোয়েন্সটা নষ্ট হলো। এখানে দেখো, অন্য কোনো সম্পর্ক ভাবে তুমি যদি খোঁজো তাহলে পাবে না। এখানে যেটা হচ্ছে সেটা কি হচ্ছে, 26-এর সাথে 8 কি যোগ হয়েছে অ্যাকচুয়ালি এখানে, যে 26-এর সাথে প্লাস এর যে অঙ্ক দুটো রয়েছে 2 আর 6, সেই দুটো যোগ হয়েছে, নিয়ে 26 প্লাস 8 সমান 34 হয়েছে। তারপর 34 সাথে এর যে অঙ্ক দুটো 3 প্লাস 4, সেটা যোগ হয়েছে, নিয়ে হয়েছে 8 যোগ হয়েছে, 7 যোগ হয়েছে, নিয়ে হচ্ছে 41। 41-এর সাথে কি হয়েছে, 41 প্লাস 41-এর যে অঙ্ক দুটো 4 আর 1, সেই দুটো যোগ হচ্ছে, নিয়ে 5 আর 41 হচ্ছে 46। ঠিক, তারপর আসছে দেখো 46-এর সাথে যোগ হবে 4 আর 6, 10 নিয়ে হবে 56। তাহলে 56-এর সাথে কি হবে, এর 5 আর 6 যোগ হবে, মানে 5 প্লাস 6, তাহলে এই দুটো 11 যোগ হয়ে হবে 67। তাহলে পরবর্তী অঙ্কটা কি আসবে? 67, অপশন ডি তে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, জানকী এবং মানসী আলাদাভাবে কাজ করলে যথাক্রমে 45 এবং 72 দিন সময় নেয়। একটি প্রাচীর রং করতে পারে, সময় নিয়ে একটি প্রাচীর রং করতে পারে। আচ্ছা, তারা একসঙ্গে কাজ আরম্ভ করে, কিন্তু কাজটি শেষ হওয়ার 33 দিন পূর্বেই জানকী কাজ ত্যাগ করে চলে যায়। কাজটি শেষ করতে কতদিন লেগেছিল? ভালো করে একটু পড়ে নাও। জানকী এবং মানসী আলাদাভাবে কাজ করলে সেই কাজটিকে তারা যথাক্রমে 45 এবং 72 দিনে কমপ্লিট করে, এবং তারা কাজটা শুরু করে একসাথে, কিন্তু শেষ হওয়ার 33 দিন পূর্বে জানকী কাজ ছেড়ে চলে যাচ্ছে। তার মানে শেষ 33 দিন সেটা মানসী একা করছে। তাহলে এখানে কি করছে, জানকী কাজ করতে পারে কমপ্লিট 45 দিনে, আর মানসী কাজটিকে কমপ্লিট করতে পারে 72 দিনে। তাহলে 72 আর 45-এর এলসিএম করে মোট কাজের একক বার করে নেব, যেটা হচ্ছে 9 দিয়ে যাবে, 9 5 45, আর 9 8 72, 8 5 40, 40 9 হচ্ছে 360। তাহলে মোট কাজ হচ্ছে 360 ইউনিট। তাহলে 45 দিনে যদি জানকী করতে পারে, প্রতিদিন কত করছে, 45-কে 360 দিয়ে ভাগ, যেখানে তুমি পাচ্ছ 8 ইউনিট, আর এখানে পাচ্ছ 360-কে 72 দিয়ে ভাগ, যেখানে পাচ্ছ তুমি 5 ইউনিট। তাহলে জানকী প্রতিদিন করছে 8 ইউনিট করে কাজ, মানসী প্রতিদিন করছে 5 ইউনিট করে কাজ। এবার যেহেতু শেষ হওয়ার 33 দিন পূর্বে জানকী কাজ ছেড়ে চলে যায়, তাহলে শেষ 33 দিন যেহেতু মানসী একা কাজ করে, সেটা আমি ফার্স্টে বার করবো যে 33 দিনে মানসী কতটা করে। মানসী কতটা করছে, 33 গুণিত 5 সমান 150 আর 15 165 ইউনিট। তাহলে এই কাজটা কে করছে, মানসী একা করছে। তাহলে বাকি কাজ কত থাকছে, মোট কাজ হচ্ছে 360 ইউনিট, তার মধ্যে 165 তারা মানসী করে দিচ্ছে শেষ করে 33 দিনে, বিয়োগ করলে পাচ্ছি 195 ইউনিট। এই যে 195 ইউনিট কাজ রয়েছে, সেটা কি করছে, সেটা জানকী এবং মানসী দুজন একসাথে করছে। এবার জানকী আর মানসী দুজন একসাথে কতটা কাজ করছে, জানকী করছে 8 ইউনিট, মানসী করছে 5 ইউনিট, যোগ করে দিলে পাবো আমি 13 ইউনিট। তাহলে এই 195 ইউনিট কাজটাকে 13 ইউনিট করে ডেলি করলে কত দিনে কমপ্লিট করতে পারবে, 13 1 13, 13 5 65, 15 দিনে। তাহলে দেখো, প্রথমে তারা 15 দিন একসাথে কাজ করলো, তারপর জানকী ছেড়ে চলে যায়, এবং তারপর 33 দিন মানসী একা কাজ করে কমপ্লিট করে দিল। তাহলে মোট সময় লাগলো কতদিন কাজটি করতে, প্রথমে তারা একসাথে করেছে 15 দিন, পরে 33 দিন মানসী একা করেছে, 15 প্লাস 33 যোগ করে দাও, তাহলে চলে আসছে 48।
তাহলে অপশন ডি তে চলে আসছে সঠিক উত্তর। তাদের কাজটি করতে সময় লেগেছিল 48 দিন। নেক্সট, প্রদত্ত বিকল্পগুলি থেকে নিম্নলিখিত ক্রমের প্রশ্নচিহ্নটি প্রতিস্থাপন করতে পারবে এমন সংখ্যাটি নির্ধারণ করুন। 113, 127, 131, 137, 139, 149 বা 113, 127, 131, 137, 139 এবং 149। তো এর পরের কোন সংখ্যাটি হবে আমাদের অ্যান্সার? ঠিক, তাহলে এখানে কি হচ্ছে দেখো, 113 যেটা একটা, তারপর হচ্ছে 127, এদের মধ্যে গ্যাপ হচ্ছে 14, এখানে এর গ্যাপ হচ্ছে 4, এর গ্যাপ হচ্ছে 6, তাহলে সেইভাবে তো হচ্ছে না অ্যান্সার, তাই না? তাহলে এখানে নিশ্চয়ই আলাদা কোনো সূত্র আছে বা আলাদা কোনো যুক্তি আছে। সেই যুক্তিটা কি? সেই যুক্তিটা এগুলো করার সময় সবসময় মাথায় রাখবে, যেটা আর একটা যুক্তি থাকে, যেটা হচ্ছে আমরা ভুলে যাই মাঝে মাঝে, সেটা হচ্ছে প্রাইম নাম্বারের যুক্তি। এখানে দেখো 113, 127, 131, 137, 139, 149 প্রত্যেকটাই হচ্ছে তোমাদের মৌলিক সংখ্যা। তাহলে এরপরে যে মৌলিক সংখ্যা সেটা আমাকে চুজ করতে হবে। ঠিক আছে, দেখো এরপরে মৌলিক সংখ্যা কোনটা হবে? 151টা কি মৌলিক সংখ্যা, বা 159টা কি মৌলিক সংখ্যা, 163টা মৌলিক সংখ্যা, নাকি 175টা মৌলিক সংখ্যা? ঠিক, এখানে কোনটা অ্যান্সার আসবে, যেটা প্রাইম নাম্বার সেটা। এবং শুধু প্রাইম নাম্বার হলেই হবে না, 149-এর পরে প্রাইম নাম্বার। এখানে দেখো 159, এটা দেখো 1 আর 5 6, 6 আর 9 15, টোটাল মানে 3 দিয়ে এটা বিভাজ্য, মানে এ তো প্রাইম নাম্বার নয়। এদিকে শেষে 5 আছে, মানে 5 দ্বারা বিভাজ্য, এও প্রাইম নাম্বার নয়। এবং এখানে 151 আর 163 এই দুটোই হচ্ছে প্রাইম নাম্বার। কিন্তু অ্যান্সার কোনটা হবে, যেটা হচ্ছে 149-এর পরে রয়েছে বা আগে রয়েছে। ঠিক আছে, মানে 149-এর পরে সিরিজে আগে আসছে কোনটা, দেখো 151 তো আগে আসবে না, তারপরে 163 আসবে। সো এখানে 151 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, যেটা রয়েছে অপশন নাম্বার বি তে। নেক্সট, 48 মিটার এবং 81 মিটার দৈর্ঘ্যের দুটি দড়ি এমন ভাবে টুকরো করা হয় যাতে সব একই দৈর্ঘ্যের হয়। প্রতিটি দৈর্ঘ্যের বা টুকরের সর্বাধিক সম্ভাব্য দৈর্ঘ্য কত হবে? অর্থাৎ একটা তার আছে, তোমার কাছে দড়ি আছে 48 মিটার আর একটা আছে 81 মিটার। তো এই দুটোকে তুমি টুকরো টুকরো করলে এবং তোমার ম্যাক্সিমাম, অর্থাৎ টুকরোগুলোর সাইজ যেন একই হয়, তাহলে ম্যাক্সিমাম সেই টুকরোটার দৈর্ঘ্য কত হতে পারে? তাহলে দেখো এমন টুকরো করতে হবে যেটা আমাকে 48 কেও বিভাজ্য, আবার 81 কেও বিভাজ্য, তবে সেম হবে এবং সেম হবে এবং ম্যাক্সিমাম হবে কোনটা, যেটা সব থেকে বড় এই ক্ষেত্রে। তা সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, HCF বার করতে হবে বা গসাগু বার করতে হবে। তা সিম্পল 48 আর 81 এদের গসাগু বার করে নাও। 3 16 48, 3 27 81, 16 আর 27 কে আর যাবে? আর যাবে না, এটা 4 দিয়ে যাবে, এটা 3 দিয়ে যাবে, সো এটা আর যাবে না, তাহলে 3। তাই 3 মিটার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একে যদি টুকরো টুকরো করা হয়, প্রতিটি টুকরের দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে 3 মিটার হবে সেই প্রতিটি টুকরের সর্বাধিক দৈর্ঘ্য বা সর্বাধিক সম্ভাব্য দৈর্ঘ্য। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, লিস্টে দেওয়া 4টি শব্দের মধ্যে 3টিতে কোনোভাবে মিল আছে এবং একটি ব্যতিক্রম, ব্যতিক্রমটি নির্ণয় করো। কি কি রয়েছে? কৃতজ্ঞতা, ধৈর্য, অনেস্টি আর গ্রিড। তাহলে গ্র্যাটিটিউড, পেশেন্স, অনেস্টি অ্যান্ড গ্রিড। তাই গ্র্যাটিটিউড বাংলা মানেগুলো দিয়ে দিয়েছি এখানে, যাতে তোমাদের খুব সহজ হয়। ইংরেজিতে থাকবে হয়তো পরীক্ষাতে, যদি এইরকম থাকে তো শুধুমাত্র, যদি এই কাজ থাকে তাহলে হয়তো বাংলাটা পাশে নাও দিতে পারে। ঠিক, তাহলে গ্র্যাটিটিউড, পেশেন্স, অনেস্টি এই তিনটে দেখো আমাদের পজিটিভ দিককে বোঝায়, যেটা হচ্ছে কৃতজ্ঞতা, ধৈর্য এবং সততা খুব ভালো গুণ। এবং অন্যদিকে যেটা রয়েছে লাস্টে, যেটা হচ্ছে গ্রিড, যেটা হচ্ছে লোভ, সেটা আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ, আমাদের জন্য খারাপ, তাই না? তো গ্রিড হয়ে যাবে বাকি তিনটির থেকে ডিফারেন্ট বা আলাদা। অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক রয়েছে কি, যে দুটি গাড়ি যথাক্রমে 45 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চালানো হয়। যদি যাত্রার জন্য দ্বিতীয় গাড়ি প্রথম গাড়ি থেকে 5 ঘন্টা সময় কম নেয়, তাহলে যাত্রার দূরত্ব নির্ণয় করো। তাহলে দুটো গাড়ির গতিবেগ দিয়ে দিয়েছে, একটার হচ্ছে 45 কিলোমিটার প্রতি ঘন্টা আর একটা গতিবেগ হচ্ছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে টাইম কার কম লাগবে? এর কম লাগবে যার গতিবেগ বেশি, আর এর সময় বেশি লাগবে। এবার বলছে এই কম যেটা লাগছে সেটা 5 ঘন্টা কম লাগছে, তাহলে এরা কতটা দূরত্ব ট্রাভেল করছে বা অতিক্রম করছে, বা যাত্রার দূরত্ব কত? ধরে নেব যে দূরত্ব হচ্ছে ডি কিমি। তাই ডি কিমি যদি দূরত্ব হয়, তাহলে 45 কিলোমিটার যেহেতু বেশি লাগবে, তাহলে বেশি থেকে কমটা বাদ দিলে আমি 5 ঘন্টা পেয়ে যাব।
তার বেশি কতটা সময় লাগছে দেখো, ডি 45 কিলোমিটার বেগে যেতে সময় লাগবে D/45 ঘন্টা, আর ডি কিলোমিটার রাস্তাটা যদি 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায় তাহলে সময় লাগবে D/60 ঘন্টা। তাহলে বলছে 5 ঘন্টা কম সময় লাগছে, অর্থাৎ এই ঘন্টা থেকে এই ঘন্টা যদি আমি বিয়োগ করি তাহলে আমি পাবো 5 ঘন্টা। এবার ঘন্টাগুলোকে আমি জাস্ট লিখেছি, না লিখলে চলে যাও। এবার এটা যদি আমি বিয়োগ করে দিই 45 আর 60, এদের মধ্যে এলসিএম হয়ে যাবে 180, 45 কে 4 দিয়ে গুণ, তাহলে 4D মাইনাস 3D সমান হচ্ছে 5, বা এখান থেকে পাচ্ছ ডি আর 180 কে 5 দিয়ে গুণ করে 5 8 90 মানে 900 কিমি। তাহলে ডি ফর হচ্ছে 900 কিলোমিটার, বা দূরত্ব হচ্ছে 900 কিলোমিটার। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 4টি প্রাকৃতিক উৎসের তালিকা দেওয়া আছে, যার মধ্যে 3টি কোনো না কোনো ভাবে একই রকমের এবং একটি অন্যরকমটি নির্বাচন করুন। কি কি রয়েছে? জল, সৌর, বায়ু আর কয়লা। আমরা এখানে অনবীকরণযোগ্য আর নবীকরণযোগ্য বা প্রচলিত, অপ্রচলিত, ঠিক এইরকম শক্তির কথা শুনেছিলাম না বিজ্ঞানে পড়ার সময় বা ভূগোলে পড়ার সময়, সম্পদ পড়ার সময় বা শক্তি পড়ার সময়, তখন আমি পড়েছিলাম। তো এখানে কি আছে দেখো, সেই ভিত্তিতে এটাকে করতে হবে। যে এখানে জল, সৌরশক্তি আর বায়ু শক্তি, এই তিনটি হচ্ছে নবীকরণযোগ্য শক্তি এবং অপ্রচলিত শক্তি, যার প্রচলন এখনো সেভাবে আমরা শুরু করছি। যদিও জল শক্তিটাকে অনেকটা প্রচলিতের মধ্যে নিয়ে চলে আসা হয় এখন, কারণ জলবিদ্যুৎ আমাদের বেশ বহুলাংশে তৈরি হচ্ছে। সৌর এবং বায়ু, যেটা এখনো অল ওভার ওয়ার্ল্ড বেসিসে খুব বেশি ভালো তৈরি শুরু হচ্ছে এবং আস্তে আস্তে বাড়ছে, কিন্তু এখনো সেরকম পর্যায়ে পৌঁছায়নি যেভাবে রয়েছে কয়লা। এবং কয়লাটা কি? কয়লাটা হচ্ছে দেখো অনবীকরণ। এইদিকে নবীকরণ অনবীকরণ করলে খুব সহজে করতে পারবে, প্রচলিত অপ্রচলিত করলে একটু ডিফিকাল্ট হয়ে যাবে। নবীকরণ শক্তি কাকে বলে? যে শক্তিগুলোকে আমরা নতুন করে ব্যবহার করতে পারি, বা অ্যাকচুয়ালি যেগুলো পুনর্ভব শক্তি বা যা শেষ করা যায় না, অফুরন্ত। ঠিক আছে, তাহলে অফুরন্ত শক্তি কোনগুলো? দেখো সোলার এনার্জি। দেখো আমরা যদি সেরকম বেসিস লাগাই বা ভিত্তি লাগাই, সূর্যের শক্তি একদিন শেষ হয়ে যাবে, কিন্তু তা দেখার জন্য বেঁচে থাকবো না আমরা, তাই না? তো সেই হিসাবে আমাদের কাছে তো অফুরন্ত। তাহলে সৌরশক্তি অফুরন্ত। এবার আমরা যতদিন আছি আমাদের থেকে বেশি দিন তো বায়ু থাকবেই থাকবে, জলও থাকবে। তাহলে জলশক্তি, বায়ু শক্তি আর সৌরশক্তি, এগুলোকে বলা হয় নবীকরণযোগ্য শক্তি। আর যে ক্ষেত্রে কয়লা রয়েছে, যেটা কার্বনিফেরাস যুগে মাটির তলায় জমে রয়েছে, ঠিক আছে, তো যেটাকে আমরা ব্যবহার করি বর্তমানে প্রচুর, এবং যত দিন যাচ্ছে ব্যবহার কমাচ্ছি যদিও আমরা, তো সেটা কিন্তু আমরা তৈরি করতে পারবো না বা নতুন করে সৃষ্টি করতে পারবো না, সেটা হচ্ছে অনবীকরণযোগ্য শক্তি। তাই সেটা হয়ে যাচ্ছে বাকি তিনটি থেকে আলাদা। অপশন ডি তে আসছে সঠিক উত্তর। খুব সহজ ছিল, তোমরা হয়তো অনেক আগেই অ্যান্সার করতে পেরেছো। নেক্সট, একটি ট্রেন প্রতি 6ষ্ঠ স্টেশনে থামে এবং দ্বিতীয় একটি ট্রেন প্রতি 8ম স্টেশনে থামে। তারা একই স্টেশনে থেকে একই পথে যাত্রা শুরু করলো এবং আরো 400টি স্টেশন পরে যাত্রা শেষ করলো। শেষের স্টেশন বাদ দিয়ে যাত্রাপথে কতগুলি স্টেশনে দুটি ট্রেনই থেমেছিল? তাহলে প্রথম ট্রেন যে রয়েছে কি, ধরো এটা 1 নম্বর স্টেশন, 2 নম্বর স্টেশন, 3 নম্বর স্টেশন, 4 নম্বর স্টেশন, 5 নম্বর, 6 নম্বর, 7, 8, 9, 10, 11, 12। তাহলে সে কি করছে, এখান থেকে শুরু হয়ে সে 5-6 গিয়ে থামছে, আবার 6টি ঘর পরে গিয়ে 12তে গিয়ে থামছে, মাঝখানে সে স্কিপ করছে বা এইগুলোতে সে থামছে না। অন্যদিকে দ্বিতীয় যে ট্রেনটা রয়েছে, সে কি করছে, সে 8ম স্টেশনে থামছে, অর্থাৎ 8 নম্বর স্টেশনে থামছে, আবার 16 নম্বর স্টেশনে থামছে, তারপর আবার 24 নম্বর স্টেশনে থামছে, এরকম ভাবে। ঠিক আছে, তাহলে 8 থামছে, 16-এ থামছে, আবার 24 নম্বরে থামছে, এইভাবে থামছে 8টি স্টেশন পর পর। ওকে, তো এখানে কি হচ্ছে, আমাকে বার করতে হবে যে তারা যদি ওভারঅল 400টি স্টেশন অতিক্রম করে তাহলে কতগুলি স্টেশন সেরকম আছে যে স্টেশনগুলিতে দুটি ট্রেনই থেমেছিল। তাহলে প্রথমে আমাকে এদের মধ্যে সাধারণ গুণিতক বার করতে হবে। দেখো প্রথমটি থামছে 6টি স্টেশন পর পর বা 6ষ্ঠ নম্বর স্টেশনে, দ্বিতীয়টি থামছে 8ম স্টেশনে। তাই 6-এর গুণিতক কি কি হবে? 12, 18, 24। তারপরে কি হবে? 8-এরটা হবে 16, 24, এরকম ভাবে 32। এর মধ্যে ফার্স্ট কমন নাম্বার দেখো কি রয়েছে, 24, যেখানে প্রথম ট্রেন এবং দ্বিতীয় ট্রেন উভয় ট্রেনই থামছে। তাহলে সেটাই আমি বার করে নেব 24। এবার আমি কি করব, দেখো 24-এর পর আবার গিয়ে এই 48-এ থামবে, এও থামবে, এও থামবে 48-এ গিয়ে। ওকে, এবার আমি কি করব, 400-কে 24 দিয়ে ভাগ করে দেব।
24 দিয়ে ভাগ করলে 24 একে 24, নামছে কত 16, 0, 24 কত দিয়ে যাবে, 24 5 120, 24 6 144, আবার থাকছে 16। এটা তো আর যাচ্ছে না, তো এই পূর্ণ সংখ্যায় ভাগ যত দূর যাবে অর্থাৎ 16 যেটা হলো, তা সেই 16টি স্টেশন আমি 400টা ঘরের মধ্যে পাবো যেখানে প্রথম এবং দ্বিতীয় ট্রেন উভয়ই থামবে। তো অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, যদি এ হয় বি এর ভাই, বি হলো সি এর পিতা এবং ডি হলো এ এর স্ত্রী, তাহলে ডি কিভাবে সি এর সাথে সম্পর্কিত? এ হচ্ছে বি এর ভাই, তাহলে বি এর ভাই হচ্ছে এ বলে দিয়েছে ভাই, মানে এ হচ্ছে পুরুষ বা মেল। বি হলো সি এর পিতা, বি হচ্ছে সি এর পিতা, তাহলে বিও হচ্ছে পিতা বলে দিয়েছে, তাহলে এও হচ্ছে মেল। এবং ডি হলো এর স্ত্রী, তাহলে ডি হচ্ছে এর স্ত্রী, তাহলে ডি হচ্ছে ফিমেল। ঠিক, এ আর ডি স্বামী স্ত্রী। আর এখানে কি রয়েছে, তাহলে ডি কিভাবে সি এর সাথে সম্পর্কিত? তা সি এর কে হয়, সি এর দেখো বাবা বি, বাবার ভাই হচ্ছে এ হচ্ছে কাকা, কাকার স্ত্রী মানে হচ্ছে কাকিমা, তাই না? তো সি এর কাকিমা বা জেঠিমা যেটা, সেটাকে আমরা বলছি ডি। তাহলে সেটা কোথায় আছে দেখো, কাকি জেঠি, অপশন এ তে রয়েছে সঠিক উত্তর, যেটাকে আন্টি বলি। নেক্সট রয়েছে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 2.5 কিলোমিটার, এটি সর্বাধিক সম্ভাব্য এলাকা কত হতে পারে, অর্থাৎ এর ম্যাক্সিমাম এরিয়া বা ক্ষেত্রফল কত হতে পারে? এটা একটু ট্রিকি বা বলতে পারো তুলনামূলক কম আসে। এখানে জাস্ট পরিসীমা দিয়ে দিয়েছে, এবার পরিসীমাটা দেখো কি দিয়েছে, 2.5 কিমি নিয়ে আমাকে বলেছে এর সম্ভাব্য এলাকা কত হতে পারে। যেমন আমি জাস্ট তোমাদের তার আগে একটা বুঝিয়ে দিই জিনিসটাকে, যে ধরে নাও একটা আয়তক্ষেত্রের পরিসীমা দিয়েছে 40 মিটার, ঠিক? তাহলে এটা কি কি হতে পারে, এর দেখো বাহু হতে পারে, এটা 20, সরি এটা 20 নয়, এটা 15, এটা 15, এটা 5, এটা 5 হতে পারে। আবার এটা হতে পারে কি, এটা 12, এটা 12, এটা 8, এটা 8 হতে পারে, তাই না? তা দেখো এবার দুটোই তো হতে পারে না 40 মিটার পরিসীমার ক্ষেত্রে, আয়তক্ষেত্র। যদি আমি আরো হবে, আমি দুটো জাস্ট দিচ্ছি, তাহলে এই ক্ষেত্রে দেখো কত হবে, এর ক্ষেত্রে 5 15 75 বর্গ মিটার, আর এই ক্ষেত্রে দেখো কত ক্ষেত্রফল হয়, 8 12 96 বর্গ মিটার। দেখো এটা কি হলো, আলাদা হলো। সেরকম ভাবেই যে আয়তক্ষেত্রের পরিসীমা 2.5 কিলোমিটার বলে দিয়েছে, তাহলে তার সম্ভাব্য এলাকা কত হতে পারে, এবং সে এককটা কিসে আছে, হেক্টরে আছে। তাহলে প্রথমে আমাকে যেটা করতে হবে, হেক্টরের সাথে মিটারের যে রিলেশন সেটা আমাকে বার করতে হবে। সেটা আমরা জানি যে 1 হেক্টর সমান হচ্ছে 10,000 মিটার স্কোয়ার, ঠিক আছে? অর্থাৎ 10,000 বর্গমিটারকে 1 হেক্টর বলি। এবার দেখো এখানে 2.5 কিমি আছে, একে আমি মিটারে কনভার্ট করে নেবো। মিটারে কনভার্ট করলে কত পাবো, 2500 মিটার। আমরা কি জানি, এখানে ধরে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সব থেকে বেশি হয় কখন, যখন সেটি বর্গাকার আকারে থাকে, অর্থাৎ স্কোয়ার শেপে থাকে। যেমন দেখো 40ই যদি থাকতো এখানে, তাহলে সবগুলো যদি 10 10 করে হতো, তাহলে দেখো এর ক্ষেত্রফল কতটা, 100, এবং সেটাই হতো ম্যাক্সিমাম। এর থেকে বেশি আর হবে না। 40 পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গ সেমি বেশি হতে পারে না। তো যদি সেটা বর্গাকার আকারে ধরে নাও, দেখো বর্গক্ষেত্র তো একটা আলাদা, কিন্তু বর্গক্ষেত্রকে আমি আয়তক্ষেত্র বলতে পারি, কারণ আয়তক্ষেত্রের জন্য যে শর্তগুলো থাকে দরকার, সেই শর্তটা বর্গক্ষেত্রতে ফিল করে, ঠিক? তাহলে এখানে যদি এই 2500 মিটার যেটা ক্ষেত্র বা পরিসীমা দিয়েছে ধরে নাও, সেটাও বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রে 4টে বাহু সমান, তাহলে 4 ইন্টু এ সমান হচ্ছে 2500, আমরা পরিসীমা সূত্র যেটা জানি, তাহলে এ সমান হচ্ছে 625। তাহলে বাহু পাচ্ছি 625 মিটার। তাহলে বাহু যদি 625 মিটার হয়, এর ক্ষেত্রফল কত হবে, এ স্কোয়ার, তাহলে হচ্ছে 625 স্কোয়ার। তাহলে এখানে যেহেতু দেখো এই নাম্বার কি হবে, 625 বর্গ মূল, সরি বর্গ, যেটা হবে 36, বা তোমাদের সরি 36 বলছি, তোমার 3,90,625, 3,90,625 মিটার স্কোয়ার। এটা এটা হচ্ছে তাদের এরিয়া। এবার এখানে আমি একটা রিলেশন করেছিলাম, 1 হেক্টর ইকুয়াল টু 10,000 মিটার স্কোয়ার। তাহলে এখানে একে 10,000 মিটার স্কোয়ার দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি হেক্টরে পেয়ে যাবে। 10,000 মানে 4টে ঘর আগে দশমিক বসে যাবে, তাহলে পেয়ে যাবে 39.0625 হেক্টর।
অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। ওকে, নেক্সট, একটি সাংকেতিক ভাষায় ভায়ারেল কে লেখা হয় এক্স কে সি টি সি কে এন হিসাবে, সেই একই ভাষায় স্ট্র্যাটেজি কে কিভাবে লেখা হবে? তাহলে এখানে কি হয়েছে, ভি কে লেখা হয়েছে এক্স, ভি এর পর কিভাবে আসছে ভি ডাব্লিউ এক্স, অর্থাৎ একটি ঘর পর দ্বিতীয় ঘরে। আই কে লেখা হয়েছে কে, অর্থাৎ আই জে কে, এখানেও তাই মেনটেন করছে। এ কে দেখে নাও, এ বি সি হয়েছে, এটা হচ্ছে এর জায়গায়। তাহলে এখানেও এটাও আমি তাই করে নেবো, এস টি ইউ হবে, টি ইউ ভি হবে, আর এস টি হবে, এ বি সি হবে, সরি সি হবে, টি ইউ ভি আবার আসবে, ই এফ জি আসবে, জি এইচ আই আসবে, আর ওয়াই জেড এ আসবে। তাহলে এটা আসছে ইউ ভি টি সি ভি জি আই এ, ইউ ভি টি সি ভি জি আই এ, যেটা রয়েছে দেখো অপশন বি তে সঠিক অ্যান্সার। ওকে, তো এই ছিল তোমাদের প্র্যাকটিস সেট, 10টি ম্যাথ এবং 10টি রিজনিং এর। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো যদি লেগে থাকে, যদি এরকম সিরিজ চেয়ে থাকো, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে ঠিক আছে কিনা। ওকে, কোয়ালিটি কোয়ান্টিটি সবকিছুই, এর থেকে বেশি হলে তোমাদের বোরিং চলে আসতে পারে। তো 10টা করেই প্র্যাকটিস করো, পরীক্ষার আগে আসার আগে পর্যন্ত প্র্যাকটিস ঠিকঠাক করলে কোনো সমস্যা হবে না। আর আগের ডাব্লিউবি প্রিভিয়াস ইয়ার রিজনিং জিআই হয়ে গেছে, যারা দেখোনি করে নিও একটু দেখে। আমি এখানে স্ট্যান্ডার্ডটা তুলনামূলক মেনটেন করার চেষ্টা করবো, সবার কথা মাথায় রেখি। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা যারা চ্যানেলটি নতুন রয়েছে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, আর কমেন্ট করে অবশ্যই জানাও কেমন লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।